নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা একটু নজর দেব আইপিএল পয়েন্টস টেবিলের দিকে। কোন জায়গায় দাঁড়িয়ে আছে আইপিএল, প্লে অফসে ওঠার চান্স কোন দলগুলোর বেশি, এবং এই সময় দাঁড়িয়ে কিন্তু আইপিএলটা হয়ে গেল 7 দলের টুর্নামেন্ট। এর আগে তো আমি তোমাদের জানিয়েছিলাম যে চেন্নাই এবং রাজস্থান রয়্যালস তারা 14 পয়েন্টে হাইস্ট পৌঁছতে পারবে, যেই পয়েন্ট নিয়ে প্লে অফস খেলা সম্ভব না। এবং তারপর চেন্নাই আর রাজস্থান একটা একটা করে ম্যাচ হেরে এখন তো হাইস্ট 12 পয়েন্টেই পৌঁছতে পারবে। অফিসিয়ালি ছিটকে গিয়েছে আইপিএল থেকে, মানে আর কোনো চান্সই নেই, 0% চান্স হয়ে গিয়েছে। এবং তার পাশাপাশি কিন্তু আজকে হায়দ্রাবাদ হারলো গুজরাট টাইটান্সের কাছে, বড় হারের সম্মুখীন হলো কিন্তু তোমার সানরাইজার্স হায়দ্রাবাদ। এবং এই হারের ফলে কিন্তু হায়দ্রাবাদও এবার ম্যাক্সিমাম 14 পয়েন্টে পৌঁছতে পারবে। আর যেইভাবে এইবারের আইপিএল যাচ্ছে, 14 পয়েন্ট নিয়ে তো ভাই আইপিএল প্লে অফস খেলা একদমই পসিবল না। ফলে সানরাইজার্স হায়দ্রাবাদও ছিটকে গেল, তো 3টে দল কিন্তু ছিটকে গিয়েছে। মোটামুটি বাকি দলগুলো লড়াই আছে। আর ব্যাপারটা হচ্ছে যে এই বছর আইপিএল একটা ব্যাপার কি হয়েছে বলতো, যে নিচের দিকের দলগুলো কিন্তু ওপরের দিকের দলগুলোকে সেভাবে আপসেট করতে পারছে না। ওপরের দিকের দলগুলো বেশিরভাগ ম্যাচ কন্টিনিউয়াসলি জিতে যাচ্ছে, রাজস্থানের মতো দল বা চেন্নাইয়ের মতো দল অনেক বেশি ম্যাচ হেরেছে। ফলে কিন্তু উপরের দিকের দলগুলো এমন জায়গাতে পৌঁছে গিয়েছে যে নর্মালি যেটা লাস্ট ইয়ার হয়েছিল, আরসিবি 14 পয়েন্ট নিয়ে কোয়ালিফাই করেছিল, সেটা হওয়ার চান্স কিন্তু এই মরসুম কম। এই মরসুম 4 থেকে 5টা দল কিন্তু 14 পয়েন্ট টপকে যেতে পারে, 15 পয়েন্ট 16 পয়েন্টে কিন্তু যেতে পারে, সেরকম পসিবিলিটি আছে। কলকাতা নাইট রাইডার্সের চান্সের কথা অনেকে জিজ্ঞেস করছো। দেখো, সিম্পল হিসেব, কেকেআরকে 4টে ম্যাচে 4টে জিততে হবে। 17 পয়েন্টে গেলে, মানে এখন এই সময় দাঁড়িয়ে হয়তো তোমার পয়েন্টস টেবিল দেখে বিচার করাটা পসিবল না যে 17 পয়েন্টে গিয়ে কি ম্যাথমেটিক্যালি চান্স থাকছে। বাট আমার মনে হয় যে তোমার এবার উপরের দিকে টিমগুলো যেহেতু একটা টিমের এগেনস্টে খেলবে, সেখানে 17 পয়েন্টে গেলে কেকেআর কোয়ালিফাই করে যাবে, এটা আমার পার্সোনালি মনে হয়। ওই 1 পয়েন্ট যেটা পেয়েছে পাঞ্জাব ম্যাচে, ওটা কাজে আসবে, কিন্তু তার নিচে হবে না ভাই। 15 পয়েন্টেও কলকাতা কোয়ালিফাই করতে পারবে বলে মনে হচ্ছে না। অন্য কোনো মরসুম হলে হয়তো 15 পয়েন্টেও কোয়ালিফাই করা যেত, মানে কেকেআর বাকি 4টে ম্যাচের মধ্যে যদি 3টে ম্যাচ জিততো সেক্ষেত্রেও কোয়ালিফাই করতে পারতো। বাট এই মরসুম যেইভাবে আর কি সবকিছু এগোচ্ছে, মনে হচ্ছে না সেটা হবে। তো সেখানে কেকেআরকে কোয়ালিফাই করতে গেলে 4টে ম্যাচে 4টে জিততে হবে, এবং 4টে ম্যাচে 4টে জিতলে আই থিঙ্ক কেকেআর কোয়ালিফাই করে যাবে, ডাউট নেই আমার সেই ব্যাপারে। বাট ব্যাপারটা হচ্ছে যে কিভাবে এগোচ্ছে পয়েন্টস টেবিল, সেখানে কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি 3টে টিম 14 পয়েন্টে পৌঁছে গিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স 11 ম্যাচে 14 পয়েন্ট, আরসিবি 10 ম্যাচে 14 পয়েন্ট, এবং তারই সঙ্গে কিন্তু তোমার গুজরাট টাইটান্স 10 ম্যাচে 14 পয়েন্ট। 3টে টিম কিন্তু 14 পয়েন্টে পৌঁছে গিয়েছে। তার সঙ্গে সঙ্গে পাঞ্জাব 10 ম্যাচে 13 পয়েন্টে আছে, দিল্লি 10 ম্যাচে 12 পয়েন্টে আছে, তার সঙ্গে লখনৌ 10 ম্যাচে 10 পয়েন্টে, কেকেআর 10 ম্যাচে 9 পয়েন্টে আছে। লখনৌ এবং কেকেআর তো অবভিয়াসলি পেছনের দিকে আছে। টপ 5 যে 5টা টিম আছে, তাদের মধ্যে থেকে 4টে টিমের প্লে অফসে খেলার সম্ভাবনা এখন সব থেকে বেশি। মানে দেখো না, সিম্পল হিসেবে মুম্বাইয়ের কাছে 3টে ম্যাচ পড়ে আছে, মুম্বাই একটা ম্যাচ জিতলেই 16 পয়েন্টে পৌঁছে যাবে। 16 পয়েন্ট প্লে অফস খেলার জন্য ঠিকঠাক পয়েন্ট। আরসিবির কাছে 4টে ম্যাচ পড়ে আছে, আরসিবি একটা ম্যাচ জিতলে 16 পয়েন্টে পৌঁছে যাবে। আরসিবির তো টপ 2 টার্গেট করা উচিত, এবং সেই জায়গাতে আই থিঙ্ক আরসিবি মিনিমাম 4টে ম্যাচের মধ্যে 2 থেকে 3টে জেতার আর কি ট্রাই করবে, আরসিবি যেরকম ফর্মে আছে। অ্যাকচুয়ালি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলটাকে কিন্তু এই মরসুম মানে তোমার চ্যাম্পিয়ন হওয়ার জন্য অন্যতম ফেভারিট লাগছে। অনেকে অকশনের পর আরসিবি দলটাকে নিয়ে খিল্লি করেছিল যে সেরকম ব্যালেন্স দল হয়নি, তবে আমি কিন্তু বলেছিলাম যে আরসিবির দল কিন্তু ব্যালেন্স দল হয়েছে। বাট আরসিবির স্পিন অ্যাটাক আমার একদমই ভালো লাগছে না। সুয়াস শর্মা এবং ক্রুনাল পান্ডিয়া কত ভালো স্পিন অ্যাটাক, সেই নিয়ে প্রশ্ন থাকবে। বাট ব্যাপারটা হচ্ছে যে ক্রুনাল এবং সুয়াস কিন্তু দারুণ বোলিং করে গিয়েছে, এবং সেই কারণে আরসিবি টিমটাকে এত ভালো লাগছে, কারণ তাদের বাকি সব জায়গায় কিন্তু মোটামুটি ঠিকঠাক ছিল। বাট স্পিন ডিপার্টমেন্টটা সুয়াস এবং ক্রুনাল মিলে যেভাবে সামলাচ্ছে, সেটা কিন্তু আরসিবিকে টোটালি একটা ব্যালেন্স দল বানিয়ে দিয়েছে, এবং চ্যাম্পিয়ন হবার জন্য কিন্তু আরসিবিকে অন্যতম ফেভারিট লাগছে। তবে আরসিবির জন্য সব থেকে বড় হয়তো কাঁটাটা হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স। ভাই, মুম্বাই ইন্ডিয়ান্স যে কোনো সময় ফর্মে ফিরতে পারে, যে কোনো ভাবে ফিরতে পারে। টানা 6 ম্যাচ জিতে মুম্বাই কিন্তু সেটাই করে দেখিয়েছে। প্রথম 5 ম্যাচে 1 জয়, তারপরে 6 ম্যাচে 6 জয়। ওই যে দিল্লি একটা জেতা ম্যাচ মুম্বাইয়ের কাছে হারলো, সেই যে মোমেন্টাম মুম্বাই পেলো, তারপর থেকে কিন্তু মুম্বাই চলেই যাচ্ছে, মুম্বাইয়ের গাড়ি চলছে। এই জিনিসটাও আমি দিল্লি ম্যাচের পরই প্রেডিক্ট করছিলাম যে এই টাইপের হারা ম্যাচ যখন একটা টিম জেতে, তখন টিমের মধ্যে একটা আলাদা কনফিডেন্স ফিরে আসে। এরপর যদি মুম্বাই টানা 3 ম্যাচ জিতে প্লে অফসের দৌড়ে ভালো জায়গাতে চলে যায়, অবাক হবার কিছু থাকবে না। মুম্বাই টানা 3 ম্যাচ নয়, 6 ম্যাচ জিতে গিয়েছে, এবং আরসিবির জন্য ওটাই বলছি সব থেকে বড় খাতরা মুম্বাই ইন্ডিয়ান্স। মুম্বাই কিন্তু একদম নিজেদের ভিনটেজ ফর্মে ফিরে এসেছে, এই মুম্বাইকে আটকানোটা কিন্তু কঠিন হতে পারে। তার সঙ্গে সঙ্গে গুজরাট টাইটান্স যে টাইপের ক্রিকেট খেলছে, প্রত্যেকেরই দাবি যে গুজরাটের টপ 3কে আউট করে দিলে গুজরাট আর কিছু করতে পারবে না। কিন্তু গুজরাটের টপ 3 আউট হচ্ছে কোথায়? আজকের ম্যাচেও কিন্তু গুজরাটের টপ 3 দারুণ খেলেছে। শুভমান গিল ব্রিলিয়ান্ট, সাই সুদর্শন হাই স্ট্রাইক রেটে খেলেছে, জস বাটলারেরও একটা ভালো ইনিংস,
এবং তারাই কিন্তু গুজরাটে জয়ের ভিতটা করে দিয়েছিল। এবং দেন বাকি টিমগুলোর মধ্যে পাঞ্জাব কিংসকেও বেশ ব্যালেন্স লাগছে। দিল্লি কিন্তু পরপর দুটো ম্যাচের একটু চাপে পড়েছে। দিল্লি রীতিমতো যেরকম স্টার্ট করেছিল সেই জায়গা থেকে একটু প্রেসারে পড়েছে। দিল্লির পরের ম্যাচগুলো একটু কঠিন আছে। বাকি লখনৌ বা কেকেআরের জন্য বলতে গেলে যেটা বললাম, কেকেআরকে 4 ম্যাচে 4টে জিততে হবে, লখনৌকে মোটামুটি 4 ম্যাচে 3টে তো জিততেই হবে। এবং তারপরেও লখনৌয়ের নেট রান রেট যে জায়গাতে আছে, লখনৌয়ের জন্য কিন্তু 16 পয়েন্ট নিয়েও কোয়ালিফাই করাটা একটু টাফ হতে পারে। তবে মেবি হতে পারে 16 পয়েন্টে কোয়ালিফিকেশন হয়ে যেতে পারে, বাট নেট রান রেট কিন্তু লখনৌয়ের বেটার করতে হবে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু রীতিমতো একটা ভালো লড়াই হচ্ছে ওপরের দিকে। বাট নিচের দিকের কিন্তু 3টে টিম অলরেডি আউট হয়ে গিয়েছে। কলকাতার জন্য রবিবারের ম্যাচটা ভীষণ গুরুত্বপূর্ণ। কলকাতাকে মোমেন্টাম আর কি ধরে রাখতে গেলে রাজস্থান ম্যাচটা জিততে হবে। এখন অব্দি কেকেআর ব্যাক টু ব্যাক ম্যাচ জিতেনি, ফলে ওই ম্যাচটা কলকাতা জিতলে কলকাতাকে নিয়ে আমাদের একটু আশা বাড়বে। তারপর আমরা আরেকটু বেটার অ্যানালিসিস করতে পারবো, নয়তো কলকাতাকে নিয়ে আর অ্যানালিসিস করে লাভ নেই। 4টে জিততে হবে, সিম্পল হিসেব। তো এই গেল আপাতত পয়েন্টস টেবিলের হিসেব, যেখানে কিন্তু আপাতত এই সময় দাঁড়িয়ে মুম্বাই, আরসিবি এবং গুজরাটের মধ্যে দুটো টিমের টপ 2-এ ফিনিশ করার চান্সটা বেশি লাগছে। আর টপ 2-এ ফিনিশ করা মানে তোমার কিন্তু আইপিএল জেতার চান্স অনেক বেশি থাকে, ফাইনাল খেলার চান্স অনেক বেশি থাকে। বাকি যদি আজকের ম্যাচের কথা বলা যায়, আজকে কিন্তু শুভমান গিলের গুজরাট টাইটান্স হারালো কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদকে। দেখো, একদিকে কলকাতা নাইট রাইডার্স দল খুব একটা ভালো খেলতে পারছে না, আমরা ক্রিটিসাইজ করেছি, তারপরে তারা চেষ্টা করছে, প্র্যাকটিস করছে। মাঠে হয়তো কিছুটা তোমার টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠতে পারে, সেই সব ব্যাপারগুলো আছে। উল্টো দিকে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের মরশুমও খারাপ যাচ্ছিল, কিন্তু তারা আবার মাঝপথে প্র্যাকটিস না করে মালদ্বীপ ঘুরতে গিয়েছিল। তো সেখানে মালদ্বীপ টালদ্বীপ থেকে ঘুরে এসে আবার এই ম্যাচটা খেলতে এসেছে এবং গার্বেজ পারফরমেন্স, না ব্যাটিং ভালো হয়েছে, না বোলিং, না ফিল্ডিং, কোনো দিকেই কিন্তু হায়দ্রাবাদের কিছু ভালো যায়নি। মোহাম্মদ শামি খুব খারাপ ছন্দে বোলিং করছে, দেখতে খুব খারাপ লাগছে মোহাম্মদ শামির বোলিং। যেখানে শামির শক্তি নতুন বল, সেখানে মোহাম্মদ শামিকে 1 ওভারে 5টা 4 মেরে দিল সাই সুদর্শন। এবং উল্টো দিকে তোমার কামিন্স বলো, হর্ষল প্যাটেল বলো, কেউই সেরকম ভালো বোলিং করেনি। জয়দেব উনাদকার 3টে উইকেট নিয়ে যায় তোমার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে। জিসান আনসারি কিছুটা ঠিকঠাক বোলিং করে, যদিও তারও ইকোনমি 10-এর উপরেই গিয়েছিল। এবং সেই জায়গাতে আবারও টপ 3 কিন্তু গুজরাটে চলে যায়। সাই সুদর্শন 23 বলে 48, শুভমান গিল 38 বলে 76 এবং জস বাটলার 37 বলে 64। এবং তার সুবাদেই কিন্তু 224 রানে পৌঁছে যায় গুজরাট টাইটান্সের ইনিংস। শুভমান গিলের রান আউটটা কন্ট্রোভার্সিয়াল, উইকেট হাতে করে ভেঙেছে না তোমার বল লেগে ভেঙেছে, সেই নিয়ে প্রশ্ন উঠতে পারে যে উইকেটটা আগে কিসে ভেঙেছে। এবং তারপর শুভমান গিলকে তো রীতিমতো আজকের ম্যাচে দেখা গেল যে আম্পায়ারদের সঙ্গে বারবার বাকবিতণ্ডায় জড়াতে। শুভমান গিল নিজে আউট হওয়ার পর যেরকম আম্পায়ারদের সঙ্গে গিয়ে তর্ক করছিল, সেরকম ম্যাচের মাঝখানেও বারবার বিষয় নিয়ে তর্ক করছিল। একটা অভিষেক শর্মার পিচিং আউটসাইড লেগ, সেটা সঠিক সিদ্ধান্ত কিনা সেই নিয়েও তর্ক করছিল। তো গুজরাট টাইটান্স তোমার ফেয়ার প্লে টেবিলে লাস্টে আছে এবং মনে হয় না সেখান থেকে তাদের কোনো উন্নতি হবে। বাট শুভমান গিল মানে ক্যাপ্টেন হওয়ার পর কিন্তু রীতিমতো অ্যানিমেটেড, আম্পায়ারদের সঙ্গে বারবার আমরা দেখছি তর্কে জোড়াতে। মানে এই লাস্ট 2 বছরে শুভমান গিলকে যতবার আম্পায়ারদের সঙ্গে তর্ক করতে দেখেছি, আইপিএলে বোধহয় বিরাট কোহলি ছাড়া অত বেশি তর্ক অন্য কোনো ক্যাপ্টেন করেছে কিনা সেই নিয়ে সন্দেহ আছে। তো রীতিমতো কিন্তু তোমার শুভমান গিলকে অ্যানিমেটেড লাগছে। তবে উল্টো দিকে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে মোটামুটি অভিষেক শর্মা, ট্রাভিস হেড কিছুটা ভালো স্টার্ট দেওয়ার চেষ্টা করে, একটা অসাধারণ ক্যাচ নিয়ে ট্রাভিস হেডের ইনিংস শেষ করে রশিদ খান। তবে দেন ঈশান কিষান আসে এবং একটা 100 ছাড়া আর সিএসকের এগেনস্টে একটু ব্যাটিং ছাড়া ঈশান কিষানেরও কোনো কন্ট্রিবিউশন এই সিজন নেই। এবং পুরো ঈশান কিষান এসে খেলাটার মোমেন্টাম একদম নষ্ট করে দিয়ে চলে যায়। যেখানে 225 চেস করছে তার টিম, 17 বলে 13 করে, পুরো মোমেন্টাম একদম যায় ওখান থেকে। তারপর থেকে এসে আর মোমেন্টাম পায়নি। অভিষেক শর্মা সব থেকে বেস্ট ব্যাটসম্যান ছিল, 41 বলে 74 করে এবং হেনরি ক্লাসেন 18 বলে 23 করে। এগুলোই কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে কিছুটা ভালো স্কোর ছিল। লাস্টের দিকে নীতিশ কুমার রেড্ডি এবং প্যাট কামিন্স কিছু বড় হিট মারলেও সেটা এনাফ ছিল না সানরাইজার্স হায়দ্রাবাদের জেতার জন্য। এবং 38 রানে গুজরাট টাইটান্স কিন্তু একটা বড় জয় তুলে নিল এই ম্যাচে। বাকি তোমাদের মতামত জানিও, পয়েন্টস টেবিল নিয়ে তোমাদের কি মতামত। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।